জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। ব্যাংকিং খাত, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো, সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা সহ বাংলাদেশ ও চীনের মধ্যে ২১টি সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে বেইজিংয়ে গ্রেট হলে উচ্চ পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে সমঝোতাগুলো হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী বেইজিংয়ের গ্রেট হলে পৌঁছালে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ, সহযোগিতা জোরদার, বাংলাদেশ চীন মৈত্রী সেতু সংস্কার, চায়না ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স রেগুলেটরি সংক্রান্ত ২১টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া দ্বিপাক্ষিক বিনিয়োগ, ডিজিটাল সংযোগ, নেটওয়ার্কের আধুনিকীকরণ, ডাবল পাইপলাইন প্রকল্পের ট্রায়াল রান সমাপ্তি সহ ৭ বিষয়ে ঘোষণাপত্র হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মুক্ত বাণিজ্য চুক্তির যৌথ সম্ভাবনা সমীক্ষা যাচাই। চীনের প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন এবং এই ক্ষেত্রে তারা যে আম আমদানি করতে যাচ্ছে সেটি বলেছেন এবং একই সাথে আমাদের কাঁঠাল এবং পেয়ারা এই দুটি পণ্য, কৃষি পণ্য আমদানি করার ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন বলে জানিয়েছেন এবং অন্যান্য আইটেম যেমন আমাদের লেদার প্রোডাক্ট, জুট প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, সিরামিক প্রোডাক্টস ও অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যাতে এখানে আমদানি হয় সেটার উপর মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন এবং তারাও আগ্রহ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণ পণ্য আমদানি করা হবে এবং চাইনিজ প্রধানমন্ত্রী বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য আরও বেশি স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রধানমন্ত্রীর চীন সফর। বিকেলে চীনের গ্রেট হল অব দ্য পিপল এ বৈঠকে করেন তারা। এই সময়ে উপস্থিত ছিলেন দুদেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মিয়ানমার ইস্যুতে প্রয়োজনে সেই দেশের সরকার ও আরাকান আর্মির সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন চীনার প্রেসিডেন্ট। বাংলাদেশকে বিনা সুদে ঋণসহ আর্থিক খাতে সহযোগিতা করার জন্য শিগগিরই প্রতিনিধি দল পাঠাবে দেশটি। বাংলাদেশের সুনীল অর্থনীতিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পায়রা বন্দর সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বেইজিং সরাসরি বিমান চলাচলের ব্যাপারেও আলোচনা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি জানি যে তোমরা মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছো এবং এটা একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু তোমাদের জন্য। আমরা এটি সমাধান করবে, আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব। চাইনিজ প্রেসিডেন্ট তার বক্তব্য যেটি বলেছেন, তারা বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায়, উন্নয়ন অগ্রগতিতে অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন, এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে। বাংলা ব্লকেটের তৃতীয় দিনে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টায় মিছিলের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা যুক্ত হয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। পরে শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট ও এর আশপাশে এলাকা অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ধীরে ধীরে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে ঢাকার বিভিন্ন প্রান্তে। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সাথে যুক্ত হয় বাংলা কলেজ, ইডেন কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। একইভাবে মহাখালীর রেল ক্রসিং অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, কোটা নিয়ে হোক স্থায়ী সমাধান। এখন
ডিপার্টমেন্ট থেকে এটা স্বীকৃতি দিচ্ছে যে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা ক্লাস পরীক্ষা সবকিছু বয়কট করছি। হাইকোর্টের আপিল বিভাগে যে রায় দেখ না কেন, আমাদের দাবি হচ্ছে সরকারি চাকরি সকল গ্রেডেই অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। যতদিন না পর্যন্ত কোটার স্থায়ী সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ছাত্ররা রাজপথে থাকবো। যে সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে, নির্দেশনা আসতে হবে যে একটি কমিশন গঠন করে একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে যাবে। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। ফলে 2018 সালে সরকারের দেয়া কোটা বাতিলের প্রজ্ঞাপন বহাল হলো। শুনানি শেষে দুপুর 12টার দিকে এই আদেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এজন্য উপাচার্যদের ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, রাজপথে আন্দোলন করে কোনো আদালতের আদেশ বদলানো যায় না। কোনো বক্তব্য থাকলে শিক্ষার্থীদের আদালতে আসার পরামর্শ দিয়েছেন। পরে অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে জানান, সর্বোচ্চ আদালতের আদেশের পর আন্দোলন করার যৌক্তিকতা নেই। চলমান চাকরির পরীক্ষায় কোটা প্রয়োগ করা হচ্ছে না। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যে অবস্থায় যে আছে সেই অবস্থায় থাকবে। যেই কোর্ট যে চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা। আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর হচ্ছে না, এখন ওনাদের স্ট্যাটাসকোটাই কার্যকর হবে, বহাল হবে। এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই। এদিকে মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান তিনি। কোটার পক্ষে তো আমরা অবস্থান নিই, এখন আমাদের অবস্থান হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত। আমরা আশা করি আদালত বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত নেবেন, এটাই আমাদের কথা। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। অংশীজনদের অবহেলার কারণেই ডেঙ্গু পুরোপুরি নির্মূল সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে দক্ষিণ সিটির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনার সময় একথা বলেন তিনি। মেয়র বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বিশেষ মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। ঢাকা দক্ষিণের অধীনে যে কোনো প্রতিষ্ঠানকে এডিস মশা নিধনে সব ধরনের সহায়তা দিতে সিটি কর্পোরেশন প্রস্তুত বলেও জানান। উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের অধীনে যে নির্মাণাধীন ভবন রয়েছে, শিক্ষা ভবন রয়েছে, সেটার কিন্তু বেহাল অবস্থা। কর্তৃপক্ষ সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে যাদের নির্মাণাধীন ভবনগুলো রয়েছে, তারা যদি এগিয়ে না আসে, তারা যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে, আজকে এখানে এসে আপনারা সরেজমিন দেখেছেন যে কি অবহেলা, গাফিলতি, দায়িত্বহীনতা, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
বাংলাদেশের চাহিদা ও নিজস্ব পলিসি অনুযায়ী অর্থায়নে সহযোগিতা পরিকল্পনা সংশোধন করেছে জাপান, একথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। বুধবার পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিওনোরি। বৈঠক শেষে মন্ত্রী বলেন, নবম পঞ্চবার্ষিকীর পরিকল্পনা প্রণয়নে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। সরকারি ব্যয়ের দক্ষতা বাড়াতে দ্বিতীয় ধাপে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে জাপানকে। এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ কান্ট্রি অ্যাসিস্ট্যান্ট প্ল্যান রিভিউ করেছে জাপান। এলডিজি উত্তরণ ও 2041 সালে উন্নত দেশের লক্ষ্য পূরণে কোনো জায়গায় বাংলাদেশকে সহায়তা করা যায় তা পরিকল্পনা করছে তার দেশ। এদিকে পরে আইএমডি ও বিপিপিএ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় পরিকল্পনা মন্ত্রী জানান, বিদেশি ঋণের নির্ভরতা কমাতে হবে, যতটুকু দরকার ততটুকুই নিতে হবে। প্রকল্পের সব অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করারও কথা বলেন মন্ত্রী। ভবিষ্যতের জন্য আমি যেটা সাজেস্ট করার জন্য এগ্রি করেছেন যে আমরা টেকনিক্যাল লেভেলে একটু বসি, আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের দু একজন বিশেষজ্ঞ নিয়ে আমরা বসে বিস্তারিত আলোচনা করে আমরা একটা ফর্মুলা তৈরি করি যে কীভাবে আগামী দিন আমরা এগোতে পারবো। এটা ওনারা একমত হয়েছে যে হ্যাঁ এটাই ভালো হবে, আমরা সবাই বসে একত্রে বসে আলাপ আলোচনা করি। We discuss not the specific items, specific issues, but rather we exchange our views on how we should plan for the future. বাংলাদেশ উৎপাদনকারী না হয়েও মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ঠেকাতে হবে, আর এ বিষয়ে সরকারের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই বলে মনে করেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। সিরডাপ মিলনায়তনে মাদকাসক্তি নিয়ে এক আলোচনায় বক্তারা বলেন, যারা মাদক ব্যবসা করেন তারা ধরাছোঁয়ার বাইরে থাকেন। মাদক ব্যবসায়ী একজন আসামির নামে 20 থেকে 22টি পর্যন্ত মামলা থাকে, তবে জামিনে বেরিয়ে তারা একই কাজে জড়িত হয়। এছাড়া মাদকাসক্তি প্রসারের কারণ হিসেবে সমাজে মানুষের অসচেতনতা ও কুসংস্কারকে দায়ী করেন মনোরোগ বিশেষজ্ঞ ও আলোচকরা। ড্রাগের সোর্সটাকে, ড্রাগস ইজ নট প্রডিউসড ইন বাংলাদেশ, ইট ইজ ট্রাফিকিং ফ্রম দ্য আউটার অফ দ্য বর্ডার। তো সে বর্ডার আমরা কেন করি না, এখন আমরা কেন করতে পারছি না? হু উইল ডু? এখন আপনি আমাকে এই প্রশ্ন করলে এটার উত্তর না দিয়ে আমাকে হাত তোলা ছাড়া কোনো উপায় নেই, কারণ আই কুড নট সে এনিথিং এলস, বাট ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি। এখন রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনায় কোনো বিষয়ে মতবিরোধ তৈরি হয়নি দাবি ক্রেমলিনের। চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে হামলার ঘটনায় সমালোচনা করেন মোদি। সেই সঙ্গে দুই দেশের প্রতিনিধিদের পূর্ব নির্ধারিত একটি বৈঠকও বাতিলের খবর আসে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, রুশ ও ভারতীয় প্রতিনিধিদের মধ্যে অধিবেশন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সময়সূচির কারণে। পরবর্তীতে পুরো অধিবেশনটি সম্পন্ন করা হয়, এর সঙ্গে অন্য কারণ জড়িত নেই। হ্যারিকেন বেরিলের আঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন কয়েক লাখ মানুষ। এর মধ্যে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে টেক্সাসে। বিদ্যুৎ না থাকায় তেল আর গ্যাসের জন্য বাসিন্দাদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এখন ঝড় অগ্রসর হচ্ছে উত্তর দিকে, বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। হিউস্টনে ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন চলে গেছে পানির নিচে। ক্যাটাগরি 1 হ্যারিকেন বেরিল সোমবার আঘাত হানে টেক্সাসে। এর আগে মেক্সিকো আর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানে ক্যাটাগরি 5 হ্যারিকেন বেরিল। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে ভিজিট করুন youtube.com/tv.ekhon।